36 জুলাই কিংবা 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই 36 জুলাই। 15ই জুলাই ছাত্রলীগের হামলার এবং 16ই জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আবু সাইদ সহ 6 জনের মৃত্যুর পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে এবং 17ই জুলাই সকালেই জানা যায় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের বিজয়ের খবর। ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হয়, যদিও 16 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোয় এটা শুরু হয়। পরে ছেলেদের হলগুলোতেও একই ঘটনা ঘটে। এদিন সকালে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এদিন ছিল আশুরার জন্য সরকারি ছুটি। দেশের অফিস আদালত পাড়ায় ছুটির আমেজ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার পর সরকার সত্যিকারের বিপদ টের পায়। যে গুন্ডা বাহিনী ক্যাম্পাসগুলোয় তাদের দখল নিশ্চিত করত এতদিন, তাদের বিতাড়িত হওয়ার ঘটনা এই প্রথম ঘটল। তাই ক্যাম্পাস বন্ধ করে দেয়া ছাড়া তাদের হাতে আর বিকল্প কিছু রইল না। এক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপরে সওয়ার হলেন। কমিশনকে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে এর আগে দেখা যায়নি। 17 তারিখ রাতের মধ্যে তারা সবাইকে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। সন্ধ্যে 6টার মধ্যে ক্যাম্পাস ছেড়ে দিতে নির্দেশ দেয়া হয়। সবাই আসলে আতঙ্কিত, এই জন্য আমরা হল ছাড়ার চেষ্টা করতেছি। উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করছে। রুমে অনেক পোলাপানি নাই, খাবার দাবার, এই জন্য আর বাসা থেকে মনে করেন সবচেয়ে বেশি যেটা হলো টেনশন, ওই জন্যই। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এত কিছু ঘটে চলেছে, অথচ উপাচার্য মাকসুদ কামালকে কোথাও দেখা যায়নি। না তিনি আহতদের দেখতে হাসপাতালে গেছেন, না ছাত্রলীগ পুলিশের নিপীড়ন নিয়ে কিছু বলেছেন। ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যের উপস্থিতি বিষয়ে এদিন গণমাধ্যমকে তিনি বলেন, ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই। দুপুর থেকেই সারা দেশে ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং আবাসিক হলগুলো ফাঁকা করতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেদিন প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল। তারা বলেছিল যে হল আমার বাড়িঘর, হল ছেড়ে যাব না। এছাড়া বিভিন্ন প্রতিবাদে তারা মুখর ছিল। এবং সেদিন দুপুরবেলা আমাদের একটি গায়েবানা জানাজা এবং কফিন মিছিল ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত। পরবর্তীতে আমরা যখন ভিসি চত্বরে আসি, ভিসি চত্বরে এসে আমরা দেখতে পেলাম গায়েবানা জানাজার জন্য আমাদের যে কফিনের প্রয়োজন ছিল, সেই কফিন নীলক্ষেত মোড় থেকে পুলিশ প্রবেশ করতে দিচ্ছে না। তখন আমি ব্যক্তিগতভাবে সাথে তৎকালীন সমন্বয়ক আব্দুল কাদের সহ আমরা 7 থেকে 8 জন নীলক্ষেত গেটের দিকে মুভ করি। বাকিদের আমরা ভিসি চত্বর রেখে যাই, কারণ ভিসি চত্বরে অবস্থান রাখাটা জরুরি ছিল। তখন আমরা মিছিল সহকারে যখন নীলক্ষেত মোড়ে যাই, পুলিশ বাধা দেয় আমাদের কফিনগুলো আনতে, কিন্তু আমরা সেখানে পুলিশি বাধা উপেক্ষা করে পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তি করে এই কফিনগুলো নিয়ে মিছিল সহকারে ভিসি চত্বর আসি।
পরবর্তীতে আমরা যখন মিছিল সহকারে ভিসি চত্বরে আসার পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়, ভিসি চত্বর থেকে আমরা যখন রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে আগত থাকলাম, পুলিশ অতর্কিতভাবে সেখান থেকে আমাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেটও। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো বাইতুল মোকাররম মসজিদে আয়োজন করে গায়েবানা জানাজা। জানাজা শেষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। এদিন সন্ধে 7:30টায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। এই ভাষণ ছিল অতীতে তার দেয়া ভাষণগুলোর তুলনায় খুবই স্বল্প সময়ের। 8 মিনিটের মতো এ ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ, ভীত। সেই ভাষণে তিনি তার আপনজন হারানোর বেদনাকে বড় করে তুললেও আগের দিন শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের ত্রিপক্ষীয় হামলায় নিহত ও আহতদের বিষয়ে তেমন কিছু না বলে উল্টো আন্দোলনের ফলে জনভোগান্তির অজুহাত তুলে ধরেন। তার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি তরুণ সমাজের স্বপ্নের ভবিষ্যৎ ও পেশাগত সুযোগের দাবির বিষয়টি সেদিনও অন্তরে ধারণ করেননি। দেশের চরম সংকটময় পরিস্থিতিতে তার এই ভাষণ শিক্ষার্থীদের আরও বিক্ষুব্ধ করে তোলে। দুপুর 2:30টা নাগাদ ডাস চত্বরের পাশে আক্তার হোসেন সহ 3 জন এসে অবস্থান নেন। পুলিশের পক্ষ থেকে তাদের চলে যেতে বলা হলে সেখানে তারা শুয়ে পড়েন। এ সময় সাংবাদিকরা চলমান আন্দোলন সম্পর্কে তাদের বক্তব্য নেওয়ার সময় পুলিশের দিক থেকে জটলা পাকিয়ে উদ্দেশ্যমূলকভাবে 4-5টি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলে আক্তার হোসেনকে আটক করে নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য, আক্তারের মুক্তি মেলে হাসিনার পতনের পর। যখন গায়েবানা জানাজার নির্ধারিত সময় চলে এসেছে, ঠিক সেই সময়টাতে টিএসসি থেকে আমি রাজু ভাস্কর্যের পাদদেশে যাই। সেখানে খুব অল্প সময় অবস্থানের সময়ই পুলিশের তরফ থেকে এসে আমাকে টিএসসি থেকে সরে যেতে বলা হয়। আমি খুব দীপ্তকণ্ঠে তখন জানিয়েছিলাম যে ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা থাকব, এই ক্যাম্পাসকে আমরা পুলিশি ক্যাম্পাস হতে দেব না। আমি রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাই যে আমার মৃত্যু হতে পারে, আমার লাশ ক্যাম্পাস থেকে যেতে পারে, কিন্তু জীবিত অবস্থায় এই ন্যায্য দাবি সেটা আদায় না হওয়া পর্যন্ত সেই ন্যায্য দাবির পক্ষে কথা বলে আমরা ক্যাম্পাস ছেড়ে যাব না। ওই সময়টাতেই পুলিশ আরও নৃশংস হয়ে ওঠে। আমার পাশেই বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ঙ্কর শব্দে যখন বিস্ফোরণ হলো, আমার খুব কাছাকাছি, আমি পরবর্তীতে শুনেছি একজন সাংবাদিকের পায়ে সে বিস্ফোরণের চোট লেগেছে, তিনি আহত হয়েছিলেন। আমরা দৃঢ়ভাবে ক্যাম্পাসেই আমরা পড়েছিলাম। পুলিশ চারদিক থেকে ঘিরে 4 হাত পা মাথা ধরে চ্যাংদোলা করে আমাকে প্রিজন ভ্যানে উঠিয়ে ফেলে। এদিন বেলা 11টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অপরাজেয় বাংলার পাদদেশে একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। হত্যাকাণ্ড ও হামলার বিচার চাই, নিপীড়নমুক্ত ক্যাম্পাস ও রাষ্ট্র চাই দাবি নিয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানার করা হয়, যাতে নেটওয়ার্কের বাইরের শিক্ষকরাও যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন প্রতিবাদ সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।
সমাবেশ থেকে গীতিয়ারা নাসরিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাভিন মুর্শিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী সাইমা ফেরদৌসের বক্তব্য অনলাইনে ভাইরাল হয়। আজকে 17 জুলাই 2024, আজ এত বছর পরে শিক্ষার্থীদের উপরে নির্যাতন নেমে আসে। আজকে সাইদের মা বলেন, তোরা আমার সাওয়াক চাকরি দিব না দে, কিন্তু মাল্লু কেন? স্টেজারে শুয়ে শিক্ষার্থী বলে আমাদের রাজাকার কেন বলা হলো? দেশের সর্বত্র বৈষম্য, শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত। এই সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন যারা, আপনারা যারা তাদের ভাষা বোঝেন না, আপনারা যারা তাদের পালস বোঝেন না, আপনারা তো তাদের কষ্ট বোঝেনই না। সাধারণ মানুষ যখন হাহাকার করছে, যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায়, শিক্ষার্থীরা তখন কি মনে করেন? শিক্ষার্থীরা 69-এর শামসুজ্জোহাকে মনে করেন, তার চেহারা মনে আসে। আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রাবাসে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে হলগুলোকে খালি করে দেয়। অনেক শিক্ষার্থী হল ছাড়তে বাধ্য হয়। যখন ক্যাম্পাসে আমাদের উপর গাইবানা জানাজা শেষে হামলা করা হয়, আমি নিজেও গুলিবিদ্ধ হই। তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই যে কালকে থেকে সরকারকে সম্পূর্ণ অসহযোগিতা করবো, সরকারের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনে নামবো। সেই গণ আন্দোলনে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করি। সেটাও আমাদের জন্য নতুন ভার্সন, বাংলাদেশে আন্দোলনের একটা নতুন পদ্ধতি হিসাবে আসে। এটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলা ব্লকেডের মতোই আমরা আলোচনা করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করি। শুধুমাত্র জরুরি সরবরাহ ব্যতীত সবকিছু অফ থাকবে এবং গণমানুষ তাতে সায় দেয়, সাধারণ শিক্ষার্থীরা সায় দেয়। বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, যেটা বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসে তেমন একটা নেই। এদিন দিবাগত রাতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় ছাত্র দলসহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়।